স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। সাথে আছি আমি তানজিনা অন্ত। 11 লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেয়ার 4 বছর পেরোলো। বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে নিয়ে মায়া কান্না দেখালেও প্রত্যাবাসন শুরুর ব্যাপারে ব্যর্থ আন্তর্জাতিক মহল, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। উল্টো দেশটিতে সেনা অভ্যুত্থানের ফলে প্রত্যাবাসন আরও ঝুলে যেতে পারে বলেও মনে করছেন তারা। বাংলাদেশ মনে করে রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। 25 আগস্ট 2017 নিজ দেশে হত্যা, ধর্ষণ আর বর্বরতার শিকার হয়ে বাংলাদেশমুখী হয় রোহিঙ্গা স্রোত। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে রোহিঙ্গাদের কক্সবাজারের পাহাড়ে আশ্রয় দেয় সরকার। সারা বিশ্বে প্রশংসিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দেওয়া হলেও বৈশ্বিক রাজনীতির মারপ্যাচে বারবার পেছাতে হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাগজে কলমে রাজি হলেও কথা রাখেনি মিয়ানমার সরকার। এসব মানুষ যাতে নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে, এখনই তার ব্যবস্থা করতে হবে। শুরু থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে শক্তিশালী ফোরাম জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠস্বর ছিল স্পষ্ট ও বলিষ্ঠ। বেশিরভাগ দেশ তার বক্তব্যকে সমর্থন করলেও সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি কোনো রাষ্ট্র। এমন পরিস্থিতিতে গেল ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ঘটনায় রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া আরও বেশি উপেক্ষিত হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আরো এটা খারাপের দিকে যাবে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনটাকে সাংঘাতিকভাবে ব্যাহত করবে, অনিশ্চিত করবে এবং আমাদের স্বার্থকে সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ করবে। মিয়ানমার সেনাবাহিনী, আমরা তো জানি যে তারা কালক্ষেপণ সবসময় চেষ্টা করবে। আমি মনে করি না যে এটা নতুন করে কোনো ব্যাহত হয়েছে, আসলে ব্যাহত হয়েই আছে জিনিসটা, কারণ ওই পারে যে পরিবেশ সৃষ্টি করা, সেক্ষেত্রে মিয়ানমার কোনো ব্যবস্থা অদ্যাবধি নেই। 11 লাখ রোহিঙ্গাকে ভরণ পোষণের নামে দেশি বিদেশি আন্তর্জাতিক সংস্থাগুলো এখন ব্যবসায়িক চিন্তা করছে, এমন অভিযোগ উঠেছে আগেই। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব বলছে সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারের সাথে 15 গুণ পর্যন্ত বাণিজ্য বেড়েছে চীন যুক্তরাষ্ট্রের। যারা হিউম্যান রাইটসের কথা বলেন পশ্চিমা শক্তিগুলো, তারা কিন্তু তাদের সাথে ব্যবসা বাণিজ্য ঠিকই করে যাচ্ছেন। আমরা হিসাব করে দেখলাম গত 3 বছরে আপনার যখন তারা পারসিকিউশন করতেছে, হিউম্যান রাইটস ভায়োলেট করছে, আপনার বিভিন্ন দেশের ওদের সাথে ট্রেড 5 থেকে 15 গুণ বেশি বৃদ্ধি হয়েছে। অথচ ক্ষতিগ্রস্ত কক্সবাজারের উপর চাপ কমাতে এবং 1 লাখ রোহিঙ্গাকে উন্নত জীবন দিতে ভাষান্তরে প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে আশ্রয়ন প্রকল্প নির্মাণ করেছে বাংলাদেশ। স্রোতের মতো রোহিঙ্গা অনুপ্রবেশের 4 বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে গেল সপ্তাহে এক রিপোর্টে ইউএনএইচসিআর বলছে দক্ষিণ পূর্ব দেশগুলোতে নতুন আশ্রয় খুঁজতে 2020 সালেই সমুদ্রে সলিল সমাধি হয়েছে অন্তত 214 জন রোহিঙ্গার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ কমলেই খুলে দেয়া হবে সব শিক্ষা প্রতিষ্ঠান, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, স্কুল খুললেও সব ক্লাস একসাথে না নিয়ে সপ্তাহে ভাগ ভাগ করে ক্লাস নেওয়া হবে। আর টিকা নেওয়া সাপেক্ষে 1 অক্টোবর থেকে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নাইমাল জিকোর প্রতিবেদন। যশোরের মজিদ মহল্লা প্রাথমিক বিদ্যালয় প্রায় 1.5 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ধুলোর আস্তরণ পড়েছে ক্লাসের প্রতিটি বেঞ্চে। যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে এমন খবরে তাই আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ। পরিষ্কার করা হচ্ছে প্রতিটি ক্লাসরুম। একই দৃশ্য চট্টগ্রাম সহ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের। দীর্ঘদিন বন্ধ থাকায় সারা দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কারের কাজ এরই মধ্যে শুরু করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক ডেঙ্গুবাহী এডিস মশার নিধনেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় শিক্ষা প্রতিষ্ঠানের কর্তারা। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে যাতে জীবাণুমুক্ত থাকে, আমাদের শিশুরাও আসতে পারে, আমরাও সবাই মানে সেফে থাকতে পারি। 23 তারিখ থেকে আমরা বিদ্যালয়ে হাজিরাও নিশ্চিত করছি। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। বলেন, সংক্রমণের হার নিম্নগতি থাকলে খুব শিগগিরই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। প্রাথমিকের স্কুল খোলার প্রস্তুতির কথা জানান প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে প্রাথমিকের শতকরা 85% শিক্ষকের টিকাদান শেষ হয়েছে। এইটা ঠিক বলতে পারবো না কবে নাগাদ, যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে
আমরা যদি আজকে বলে আমরা কালকে প্রস্তুত আছি। এই নিম্ন গতি যদি এই সংক্রমণের হারে থাকে তাহলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো। এদিকে 15 সেপ্টেম্বরের মধ্যে টিকা নেওয়ার সাপেক্ষে 1 অক্টোবর থেকে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে প্রথম পর্যায়ে হলে উঠতে পারবেন চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। 9 আলচিকো, নিউজ 24, ঢাকা। দেশে করোনা সংক্রমণে আক্রান্ত মৃত্যুর হার দুটোই কমেছে। 24 ঘন্টায় দেশে করোনায় আরও 114 জনের মৃত্যু হয়েছে। 56 দিনের মধ্যে এটি সবচেয়ে কম দৈনিক মৃত্যুর সংখ্যা। এই সময় নতুন করোনা শনাক্ত হয়েছেন 5249 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 14,72,964 জন এবং এদের মধ্যে মারা গেছেন মোট 25,513 জন। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 13,81,763 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8,907 জন। 24 ঘন্টায় মোট 34,708টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 15.12%। ভ্যাকসিনের 2 ডোজের মাঝের ব্যবধান কমানো যায় কিনা সে বিষয়টি পর্যালোচনা করতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে পুরো বিষয়টি নির্ভর করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা ও বাংলাদেশে টিকা কমিটির পরামর্শ অনুযায়ী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, নির্দেশনা পেলে এই বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা চালানো সম্ভব। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ভ্যাকসিনের 2 ডোজের মাঝে 8 থেকে 4 সপ্তাহের ব্যবধান কমিয়ে আনা যায় কিনা সে বিষয়ে পর্যালোচনা করতে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বল্প সময়ে বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতেই এই চিন্তা করছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মুঠোফোনে নিউজ 24-কে জানান, পুরো বিষয়টি নির্ভর করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ গবেষণা ও টিকা কমিটির পরামর্শ অনুযায়ী। যেহেতু এখনো পর্যন্ত বিশ্বের কোনো দেশে 2 ডোজের টিকার ব্যবধান কমিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেনি, তাই বিষয়টি নিয়ে গবেষণা করতে চায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। চীনের যে সিনোফার্ম, সেটা যেহেতু একই ব্যক্তিকে 2টা ডোজ দিয়ে প্রবাসীদেরকে বিদেশে পাঠিয়েছিল, সেই ধরনের কোনো স্টাডি যদি আমরা চীনেরটা পাই, আমরাও এখানে ওরকম 2 সপ্তাহ পরে আবার দিতে পারি কিনা সেটার ব্যাপারে একটা স্টাডি করতে পারি। এই পদ্ধতিতে অধিক সংখ্যক মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনা গেলেও পুরো বিষয়টি অত্যন্ত বৈজ্ঞানিক গবেষণা নির্ভর ও সময় সাপেক্ষ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা যদি 1-2 সপ্তাহ পর দিয়ে দেখি সেই পরিমাণ অ্যান্টিবডি ডেভেলপ করে কিনা, তাহলে আমরা যদি গ্যাপটা কমিয়ে দিতে পারি, তাহলে সবাই পূর্ণাঙ্গ এই জন্য আমরা ভ্যাকসিনেট হতে পারবো। তবে এমন উদ্যোগ নিতে গেলে পর্যাপ্ত টিকার সরবরাহ নিশ্চিতের দিকে নজর রাখতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রীয় ও সরকারিভাবে স্বীকৃত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অনেকেই করোনা টিকা কার্যক্রমের বাইরেই থেকে গেছেন। জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ সুরক্ষা ওয়েবসাইটে লিঙ্গ পরিচয় না থাকা সহ নানা জটিলতার কারণে টিকা নিতে ভোগান্তিতে পড়ছেন তারা। ভোগান্তি দূর করতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ উন্নয়ন কর্মীদের। এস এ বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। কোনো এলাকায় নতুন শিশুর জন্ম হলেই হাজির তৃতীয় লিঙ্গের মানুষগুলো। নিজেদের থাকা খাওয়ার খরচ জোগাতে হাত পাততে হয় এখানে ওখানে। করোনাকালে তাই সবচেয়ে অসহায় আর ঝুঁকিপূর্ণ জীবনযাপন তাদের। নাগরিকদের সুরক্ষায় যখন চলছে টিকাদান কর্মসূচি, তখন সুরক্ষা অ্যাপসে নেই তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আলাদা পরিচয়। টিকা নিতে বদলে ফেলতে হচ্ছে নিজের নাগরিক ও মানবিক অধিকার। অ্যাপসটা আছে, এখানে হচ্ছে মেল ফিমেল, আমাদের কিন্তু তৃতীয় লিঙ্গের কোনো অপশন নেই। এই জন্য আমরা বেশিরভাগই যারা ভোটার আছি, আমরা ছেলে হিসাবেই ভোটার আছি। ভোটার হলেও জাতীয় পরিচয়পত্র পেয়েছেন পুরুষ কিংবা নারী পরিচয়ে, ফলে তারাও নিবন্ধন করেননি টিকা নিতে। পরিচয় জটিলতায় টিকার বাইরে তৃতীয় লিঙ্গের অনেকে। আমাদের যে করোনা হবে না সেটা না, আমাদেরও করোনার মধ্যে আমরা আক্রান্ত হতে পারি। একদিকে যেতে গেলে মানে ওই পাশে যাও, আরেকজনের দিকে যেতে গেলে মানে তোমরা ওই পাশে যাও। স্বাস্থ্যমন্ত্রীর যদিও ফরম্যাটে না থাকতো, কোনো একটা অপশনে রেখে এবং ওনাকে ডিক্লার দিতে হতো।
তাদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার পরামর্শ উন্নয়ন কর্মীদের। সুরক্ষা অ্যাপসে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির বিষয়টি এরই মধ্যে নজরে এসেছে বলছেন সিভিল সার্জন। হিজড়া জনগোষ্ঠীর জন্য সুরক্ষা অ্যাপসে একটা আলাদা করে অপশন তৈরি করে দেওয়া, যাতে তারা দ্রুত রেজিস্ট্রেশন করতে পারে। আমাদের রাজশাহীতে এই তৃতীয় লিঙ্গের অনেক অধিবাসী রয়েছে, আমরা তাদের ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। জীবিকার তাগিদে মানুষের কাছাকাছি যায় তৃতীয় লিঙ্গের মানুষরা, ফলে তাদের ভ্যাকসিনেশনে আলাদা পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। কাজী সাহেব, নিউজ 24, রাজশাহী। লোকবল না দিয়েই ডেঙ্গুর চিকিৎসার জন্য রাজধানীর লালকুঠির হাসপাতালকে বিশেষায়িত হিসেবে ঘোষণা করা হয়েছে। এতে ডেঙ্গু চিকিৎসার জন্য হাসপাতালটিতে আসা রোগীরা পড়ছেন চরম ভোগান্তিতে। রোগী ভর্তি না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে। হাসপাতালের পরিচালক বলছেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী চেয়ে বহুবার চিঠি দেওয়ার পরেও লোকবল না পাওয়ায় রোগীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন তারা। আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বিষয়টি জানা নেই স্বীকার করে বলেন, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। হাসপাতালের একটি বিছানার জন্য সারা ঢাকায় যখন করোনা রোগী নিয়ে মানুষ ছিল দিশেহারা, তখন অলস পড়েছিল রাজধানী মিরপুরের লালকুঠির হাসপাতাল। একই পরিস্থিতি ডেঙ্গুর সময়ও। হাসপাতাল কর্তৃপক্ষ বারবার লোকবল চাইলেও ব্যবস্থা করেনি স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তি দিয়ে ঢাকার 5টি হাসপাতালকে ডেঙ্গুর জন্য নির্ধারণ করে দেয়, যার মধ্যে লালকুঠির হাসপাতাল রয়েছে। এমন ঘোষণায় অনেকে মঙ্গলবার রোগী নিয়ে হাসপাতালটির গেলেও তাদের ফিরে আসতে হয়। তো আমরা নিয়ে যাওয়ার পরেই সেখানের গেটে থাকা নিরাপত্তা কর্মীরা বললো যে আসলে জানতে চাইলাম, তাদের সঙ্গে কথা বললাম, যখন তারা বললো যে আসলে হাসপাতালটি এখনো তারা ডেঙ্গু রোগীদের ভর্তি করছে না। হাসপাতালের পরিচালক বলছেন, জনবল না থাকায় ইচ্ছে থাকার পরও ডেঙ্গু চিকিৎসা শুরু করা যাচ্ছে না। বারবার চিঠি দিয়েও লোকবল চাইলেও কোনো ব্যবস্থা হয়নি এখনো। এখানে তো জনবল নাই, আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে জনবলের জন্য লিখছি। 10 জন মেডিকেল অফিসার দিয়েছেন, এখন হয়তো কনসালটেন্ট দিবে, দিলে আমরা শুরু করে দেবো। এখন নার্সিং অধিদপ্তরকে চিঠি লিখছে, স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি লিখছে, এখন পর্যন্ত জনবল আসে নাই, হয়তো ওনারা চেষ্টা করছে। এ নিয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, করোনা প্রকোপ কমে যাওয়ায় এখন সব হাসপাতালকে ডেঙ্গু চিকিৎসা শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। আর লোকবল ঘাটতি থাকা হাসপাতালে সংকট দ্রুতই সমাধান হবে। ডেঙ্গু চিকিৎসার জন্য স্পেশাল কিছু লাগে না। আপনি যেহেতু ব্যাপারটা নজরে আনলেন, অবশ্যই আমি এটা অ্যাড্রেস করবো। আমি কথা বলবো, আজকেই কথা বলবো। আমরা অলরেডি অন্য যে সমস্ত হাসপাতাল যেগুলো কোভিড এর জন্য বাদ দিয়েছিলাম, কোভিড এর জন্য ছেড়ে দিয়েছিলাম, কোভিড কমে গেছে, তাদেরকে বলেছি ডেঙ্গুর পেশেন্ট ভর্তি করতে। সোমবার নতুন করে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 276 জন। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ না করা গেলে তা করোনা মহামারীর চেয়েও মারাত্মক আকার ধারণ করবে। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার কমাতে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গ্লোবাল লিডার্স গ্রুপের দ্বিতীয় বৈঠকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কথা বলেন তিনি। এ সংক্রান্ত গবেষণায় পর্যাপ্ত অর্থ বরাদ্দে উন্নত রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। The world is still passing through a difficult time due to the COVID-19 pandemic. AMR can be more catastrophic if proper attention is not given. We need to pay more attention to prevent any similar pandemic or catastrophe in future. Let us continue to collaborate meaningfully and keep momentum for ensuring equitable access to affordable and effective antibiotics and other medical facilities. এখন থেকে মাত্র 5 সেকেন্ডে বিশ্বের যে কোনো দেশ থেকে টাকা পাঠানো যাবে। মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে সোনালী ব্যাংকের উদ্যোগে চালু হওয়া রেমিট্যান্স সেবা ব্লেজ উদ্বোধন করে কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দেশে 5 কোটিরও বেশি মানুষের এখনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। এজন্য এই বৃহৎ জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় এনে ক্যাশলেস জাতি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এই সেবা চালু করা হলো। এই সেবার মাধ্যমে 7 দিন 24 ঘন্টা সোনালী ব্যাংক, হোমপে ও আইটিসিএল এর যৌথ উদ্যোগে ব্লেজ সার্ভিসের মাধ্যমে রেমিট্যান্স গ্রাহকদের হিসেবে জমা হবে বলেও জানান তিনি। ব্লেজের মাধ্যমে যদি পাঠান, আমি এখন যখনই পাঠাই বাংলাদেশে, তখন রাত 2টা হোক 3টা হোক,
সে 5 সেকেন্ডের মধ্যে এই টাকাটি তার অ্যাকাউন্টে পৌঁছা যাচ্ছে। সেটা ছুটির দিন হোক, ঈদের দিন হোক, যেই দিন হোক, কোনো অসুবিধা নেই। তো তার সাথে আপনার ওই কোনো ব্যাংকিং সেন্টারে যাওয়ার বা রেমিটেন্স সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা 11 মামলায় আগামী 20 অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাজির হওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM ইমরুল কায়েস এদিন ধার্য করেন। 10 আগস্ট এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ছিল। করোনা সংক্রমণ রোধে লকডাউন চলায় আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ ছিল, যে কারণে মামলার কার্যক্রম স্থগিত ছিল। এখন আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন। 2015 সালে বিএনপির হরতাল চলাকালে নাশকতার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে দারুস সালাম থানায় 8টি ও যাত্রাবাড়ি থানায় 2টি মামলা করে। পরের বছর পুলিশ খালেদা জিয়া সহ বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। আফগান প্রসঙ্গ। আগামী 31 আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে মানুষদের সরিয়ে আনার সম্পন্ন করার পথে রয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার G7-এর ভার্চুয়াল সম্মেলনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, যত তাড়াতাড়ি বিদেশিদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার কাজ শেষ করা যায় ততই মঙ্গল। বলেন, সময়সীমা বাড়ানোর আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেই নির্ধারিত 31 আগস্টের মধ্যে সব বিদেশি স্থানান্তরের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। জানান, তালেবান কাবুল দখল নেয়ার পর গেল 9 দিনে 70,700 বিদেশিকে স্থানান্তর করা হয়েছে। সম্প্রতি 31 আগস্টের মধ্যে বিদেশিদের স্থানান্তর সম্ভব না হলে সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর কথা জানিয়েছিলেন বাইডেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি সেনা প্রত্যাহার না করলে এর কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় তালেবান। এদিকে নিজেদের সরকার গোছাতে শুরু করেছে তালেবানরা। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে 2 মন্ত্রী ও গোয়েন্দা প্রধান সহ কাবুল মেয়রের নাম। এদিকে মার্কিন সেনা সহ মোট 64,000 আফগান নাগরিক আফগানিস্তান ছেড়ে চলে গেছে বলে জানিয়েছে পেন্টাগন। এর প্রেক্ষিতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আফগানদের দেশ ছাড়তে উৎসাহিত না করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে তালেবান। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। আফগানিস্তানে এবার নিজেদের সরকার গঠনে মনোযোগী তালেবানরা। মঙ্গলবার নতুন 2 মন্ত্রী ও গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করেছে এই সশস্ত্র গোষ্ঠীটি। অর্থমন্ত্রী হিসেবে গুল আগা এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সদর ইব্রাহিমের নাম ঘোষণা করা হয়েছে। আর নাজিবুল্লাহ হবেন গোয়েন্দা প্রধান। এছাড়া কাবুলের গভর্নর করা হয়েছে মোল্লা শিরিনকে, আর রাজধানীর মেয়র হয়েছেন হামদুল্লাহ নোমানি। একই সঙ্গে আরেক বার্তায় দ্য আফগানিস্তান ব্যাংকের নতুন গভর্নর হিসেবে হাজি মোহাম্মদ ইদ্রিসকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। এখনো হাজার হাজার আফগান কাবুল বিমানবন্দরে ভিড় করছেন, আর দেশ ত্যাগে সক্ষম সবাইকে সরিয়ে নিতে সম্মত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গেল জুলাই মাস থেকে এখন পর্যন্ত মার্কিন ও ন্যাটো সেনা সদস্য সহ অন্তত 63,900 আফগান নাগরিক দেশ ছেড়েছে বলে জানিয়েছে পেন্টাগন। এর প্রেক্ষিতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আফগানদের দেশ ছাড়তে উৎসাহিত না করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। আমাদের তরফ থেকে যুদ্ধ শেষ হয়েছে, তাই সবাই আমরা মিলেমিশে থাকতে পারি। আফগানরা আবার তাদের বাড়িতে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, কোনো ভয় নেই। যুক্তরাষ্ট্রকে বলছি, আফগানদের দেশ ছাড়তে উৎসাহিত করবেন না। আফগান ইস্যুতে মঙ্গলবার জরুরি ভিত্তিতে G7 বৈঠকের ডাক দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটির চলমান সংকট সমাধানে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছে OIC। আফগান পরিস্থিতি নিয়ে জার্মানি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেকেছেন সর্বদলীয় বৈঠক। তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নাহিদ জিহান, নিউজ 24। এএফসি কাপের গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারতের মোহনবাগানের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে বসুন্ধরা কিংস। ফলে ডি গ্রুপের অপরাজিত রানার আপ হয়ে আসর শেষ করল অস্কার ব্রুজনের শিষ্যরা। মালদ্বীপ থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক।
মালদ্বীপের মালেতে এএফসি কাপের ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারতের শক্তিশালী ক্লাব এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস। ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য বিস্তার করে বসুন্ধরা। তাদের আক্রমণ সামলাতে ব্যস্ত থাকেন মোহনবাগানের ডিফেন্ডাররা এবং হেডে বলটাকে ক্লিয়ার করলেন। কিংস সমর্থকরা আনন্দের উপলক্ষ পায় ম্যাচের 28 মিনিটেই। একক নৈপুণ্যে ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে জালে বল জড়িয়ে বসুন্ধরা কিংসকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড জোনাথন ফার্নান্দেজ। তবে প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে বিতর্কিত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সুশান্ত ত্রিপুরা। ফলে 10 জনের দলে পরিণত হয় কিংস। এগুচ্ছিলেন এবং সেই সাথে কিন্তু বৃষ্টিটাও। দ্বিতীয়ার্ধে একজন কম নিয়েও লড়াইটা ভালোই চালিয়ে গেছে ব্রুজনের দল। আক্রমণের ধার বাড়ায় মোহনবাগানও। এরই ধারাবাহিকতায় 62 মিনিটে সমতায় ফেরে ভারতের জায়ান্টরা। ফাঁকা জালে বল জড়ান উইলিয়ামস। ম্যাচের বাকি সময় আক্রমণের গতি বাড়ায় কিংস। 84 মিনিটে রবসন রবিনিওর শট সাইড বারে লেগে ফিরলে গোল বঞ্চিত হয় তারা। শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় কিংসকে। ফলে ডি গ্রুপের রানার আপ হয়েই এএফসি কাপের মিশন শেষ করলো বাংলাদেশের চ্যাম্পিয়নরা। ডি গ্রুপে অপরাজিত থেকে এবারের এএফসি কাপ যাত্রা শেষ করলো বসুন্ধরা কিংস। নকআউট পর্বে খেলার প্রত্যাশা যদিও বা পূরণ হয়নি, তবে স্বপ্ন যেহেতু অনেক বড়, আগামীতে তা পূরণ হতে বাধ্য। মালদ্বীপের মালে থেকে পার্থ বণিক, নিউজ 24। সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। বরিশাল সদর উপজেলার আলোচিত নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান ও বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলামকে বদলি করা হয়েছে। 18 আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার 8 দিন আগে ইউএনও মুনিবুর রহমানের বদলির আদেশ হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব করা হয়েছে। এদিকে 18 আগস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের প্রজ্ঞাপনে ওসি নুরুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়। বরিশালে ইউএনওর সরকারি বাসভবনের আনসার সদস্যদের গুলিতে 2 আওয়ামী লীগ কর্মীর দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা করছেন স্বজনরা। এদিকে ঢাকার 2টি হাসপাতালে চিকিৎসাধীন 2 আওয়ামী লীগ কর্মীকে উন্নত চিকিৎসা নিতে পুলিশ বাধা দিচ্ছে অভিযোগ আহতদের। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 18 আগস্ট রাতে বরিশাল উপজেলা পরিষদ চত্বরে আনসার সদস্যের গুলিতে নগরীর 16 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি তানবীর আহসানের ডান চোখে 5টি এবং 23 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান মনিরের ডান চোখে 4টি স্প্লিন্টার বিদ্ধ হয়। তাদের ঢাকায় 2টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গেল 7 দিনেও তাদের চোখের কোনো উন্নতি হয়নি। তারা চিরদিনের জন্য দৃষ্টি হারাতে পারেন বলে আশঙ্কায় স্বজনরা। এই চোখ বাদ একবার টোটালে এখন চিকিৎসাধীন আছে, খুব অবস্থা খারাপ। হার্ডে রিং পরানো একটা, যদি ওইগুলিতে একটু সরে বাম পাশে লাগতো আজকে আমার স্বামী থাকতো না এই পৃথিবীতে। আমি চাই যে বিদেশে তার চিকিৎসা হোক। এদিকে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন তানভীরের অভিযোগ, চিকিৎসার প্রয়োজনে নানা পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হলেও পুলিশ তাদের বাধা দিচ্ছে। কোনোভাবেই আমারে কোনো ধরনের সহযোগিতা করতেছে না। বাইরে যে জায়গায় একটা সিটি স্ক্যান করবো, একটা এক্সরে করবো, সেই ধরনের কোনো সহযোগিতা করতেছে না। মহানগর আওয়ামী লীগ সভাপতি বলছেন, দলের পক্ষ থেকে আহত প্রত্যেকের খোঁজ খবর রাখা হচ্ছে। আমাদের মহিলা আওয়ামী লীগ বাসা গিয়া যারা এফেক্টেড পার্সন তাদের খোঁজ দিচ্ছে। চিকিৎসা হয় না, সঠিক চিকিৎসা হচ্ছে, তারপরে উন্নত চিকিৎসা কি হয় এইটা দেখার জন্য আপনি অপেক্ষা করেন। তবে ঢাকায় উন্নত চিকিৎসায় বাধা দেওয়া হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। যারা চিকিৎসারত অবস্থায় হাসপাতালে আছেন তারা যদি মনে করেন যে অন্য কোথাও চিকিৎসা নিলে তাদের জন্য ভালো হয়, সেটা আমাদের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বিপত্তি নেই, বরং আমরা তাদের সুচিকিৎসার জন্য যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটাও করব। ব্যানার অপসারণকে কেন্দ্র করে গেল বুধবার রাতে সদর উপজেলা পরিষদ চত্বরে আনসার সদস্যদের গুলি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে পুলিশের হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন অর্ধশতাধিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আইপিটিভি কোনো সংবাদ প্রকাশ করতে পারবেন না জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দেশে 450 দৈনিক পত্রিকা আছে যাদের কার্যকলাপ ভুতুড়ে বলেও জানান মন্ত্রী। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকতায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। বঙ্গবন্ধু সাংবাদিক বান্ধব নেতা ছিলেন, তাই বঙ্গবন্ধুর দর্শন ছড়িয়ে দেওয়া খুব সহজ হয়েছিল। সাংবাদিকতায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনায় উঠে আসে এসব কথা।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গত 2 বছরে প্রায় 450 পত্রিকার একটি কপিও ডিএফপিতে জমা দেয়নি। দেশের জাতি রাষ্ট্রের জন্ম হয়ে এই ভূখণ্ডের মানুষের কথা স্বপ্ন তিনি ধারণ করেছেন এবং সেটা বাস্তবায়ন করেছেন। সাংবাদিক ছিলেন, তাদের পরামর্শ গ্রহণ করতেন, তাদের সাথে একাত্ম হয়ে কাজ করতেন। মূলধারা গণমাধ্যমের সাথে আইপিটিভি নানান কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ হওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কোনো আইপিটিভি সংবাদ প্রকাশ করতে পারবে না। এইভাবে এত ব্যাঙের ছাতার মতো আইপিটিভির কোনো প্রয়োজন নেই। আর আইপিটিভির ক্ষেত্রে আমরা যে নীতিমালা করেছি, আইপিটিভি কোনো সংবাদ প্রচার করতে পারবে না। সাংবাদিকদের নীতি নৈতিকতার বিকাশের প্রয়োজনের কথা বলেন মন্ত্রী। বেশিরভাগই কিন্তু সাংবাদিকতাকে ভালোবাসে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। ফরিদপুরে পদ্মা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও কমেছে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা সহ অন্যান্য নদ নদীর পানি। তবে বিভিন্ন জেলায় তীব্র হয়েছে নদী ভাঙন। ফরিদপুর ও কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীর ভাঙনে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। লালমনিরহাটে তিস্তা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 24 ঘন্টায় পদ্মা নদীর পানি গলান্দ পয়েন্টে বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে সদর উপজেলার ডিক্রিচর ও নর্থ চ্যানেল ইউনিয়নের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নদী তীরবর্তী এলাকার ফসলি জমি ও বসতভিটা। হুমকির মুখে রয়েছে এসব ইউনিয়নের শহর রক্ষাবাদ, মসজিদ, মাদ্রাসা সহ বহু স্থাপনা। এই পর্যন্ত ভাঙ্গা 3-4টা দেওয়া হয়েছে, এখন এই নদীর চার মধ্যে ভাঙ্গা আসতেছে। আমাদের খাওয়া দাওয়া খুব কষ্ট, থাকাও কষ্ট, আমরা কি উপায় করি। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ইতিমধ্যে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় বরাবর পত্র লিখেছি এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে অচিরেই ফরিদপুরের জেলায় যেখানে ভাঙন কবলিত এলাকা সেখানে কিন্তু ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীর উপকূলে ভাঙন অব্যাহত রয়েছে। মিরপুরের তালবাড়িয়া ইউনিয়নের নদী তীরবর্তী 6 গ্রামে ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি সহ বেশ কিছু স্থাপনা। হুমকির মুখে পড়েছে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের একমাত্র মহাসড়কটি। রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার 9টি ইউনিয়নে তিস্তার ভাঙন প্রকট আকার ধারণ করেছে। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেয় প্রতি বছরই নদী ভাঙনের শিকার হচ্ছেন তারা। আমাদের যে ঘর বাড়ি ভাঙে যাচ্ছে, আমরা তো আমাদের কোনো নিস্তে না, আমাদের কোনো উপায় নেই। এখন করে থাকমা করে যাবো, তার কোনো চিন্তা নেই, করিবেন না, এখন কোনো বুদ্ধি করি পাওয়া না। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছি নিউজ 24 সংবাদ। ড্রেনেজ ও রাস্তাঘাট বেহাল সহ নানা সমস্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ড বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, ওয়ার্ডের বেশিরভাগ রাস্তায় ভাঙা। সামান্য বৃষ্টি হলে ড্রেনের পানি রাস্তায় উপচে পড়ে পুরো রাস্তা তলিয়ে যায়। এছাড়া সড়কের অনেক স্থানে ড্রেনের ঢাকনা বা স্ল্যাব উঠিয়ে রাখার কারণে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। এদিকে সমস্যা জেনে তা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন ঢাকা উত্তর সিটি মেয়র। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ডিএনসিসিতে বর্ধিত ওয়ার্ড হিসেবে যুক্ত হয় ঢাকা উত্তর সিটির 38 নম্বর ওয়ার্ড। কিন্তু গত কয়েক বছরে এলাকার উন্নয়নের কোনো তফাৎ চোখে পড়ে না এখানে, বরং দিনে দিনে নানা কারণে ওয়ার্ড বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, ওয়ার্ডের প্রধান সড়কের কিছু দূর পর পর তীব্র যানজট। প্রায় পুরো সড়ক অটোরিকশার দখলে। যানজটে আটকা পড়ে হেঁটেই গন্তব্যে ছুটছেন কেউ কেউ, আবার রাস্তার অর্ধেকটা দখল করে চলছে বেচা কেনা। যোগাযোগ ব্যবস্থা যেখানে ভালো না থাকবে সেখানে মানুষ আসা যাওয়া করবে কিভাবে? যানজট হয়, ওই অটোরিকশাটা বেশি এই মহল্লায়, মনে 200 অটোরিকশা আছে, এই কারণে যানজট। বিশেষ করে ওয়ার্ডের পূর্বাচল সড়ক লেন রাস্তাটি নিয়ে অভিযোগের শেষ নেই এখানকার বাসিন্দাদের। সামান্য বৃষ্টিতে ড্রেনের ময়লা পানি উপচে পড়া, জলাবদ্ধতা নিরসনে রাস্তার অনেক স্থানে ড্রেনের স্ল্যাব উঠিয়ে রাখা, এসব মেরামতের নেই কোনো উদ্যোগ। ফলে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা।
ভাঙ্গাচুরা মানুষ অ্যাক্সিডেন্ট হয়, মানুষের যে দুর্ভোগ, মানে বৃষ্টি আইলে তো এখন তো একটু ভালো, বৃষ্টি আইলে এক মাজা পানি হয়। সমস্যা শুনতেছি, রাস্তা হবে এই শুনতেছি, তো 1 বছর ধরে শুনতেছি পুরাটা রাস্তা ভাঙ্গাঘাট, কোনো ঠিকঠাক করার কোনো খবর নাই। রাস্তা সংস্কারের উদ্যোগের কথা জানান উত্তরের মেয়র। এ সময় স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ছাড়া রাস্তা দখলমুক্ত রাখা সম্ভব নয় বলে মনে করেন এই নগরপিতা। আমি সেলিমকে দায়িত্ব দিয়েছি যে আমার ইঞ্জিনিয়ারিং ডিভিশনে বসে কতগুলো স্ল্যাব ভাঙ্গা টোটাল একটা পরিসংখ্যান দিয়ে আমার কাছে একটা বাজেটটা চাওয়ার জন্য। ওই এলাকার জনগণকে কিন্তু এগিয়ে আসতে হবে, সামাজিকভাবে আন্দোলন করতে হবে। শুধু একলা আমরা করে দিয়ে আসলাম আজকে, কালে কিন্তু বাজার কিন্তু আবার বসবে। রাস্তা দখলমুক্ত রাখতে ওয়ার্ড কাউন্সিলর এবং প্রশাসনের ভূমিকাই যথেষ্ট বলছেন স্থানীয়রা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। বিশ্বজুড়ে চলমান টিকা কার্যক্রম লাগাম টানতে পারছে না করোনায় মৃত্যু ও সংক্রমণে। 24 ঘন্টায় বিশ্বে 10,500 প্রাণহানি এবং 6,51,000 রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 21,39 লাখে। মোট প্রাণহানি ছাড়িয়েছে 44,63,000। গেল দিন দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুটোতেই শীর্ষে যুক্তরাষ্ট্র। 24 ঘন্টায় দেশটিতে 1,130 জনের প্রাণহানি ও 1,44,000-এর বেশি সংক্রমণ হয়েছে। দৈনিক প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়া। 24 ঘন্টায় দেশটিতে 1,038 জনের প্রাণ গেছে। তবে ফের করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে ভারতের। দেশটিতে গেল দিন 51,000 সংক্রমণ, 737 জনের মৃত্যু হয়েছে। স্বস্তিতে নেই ব্রাজিলও। মৃত্যু বেড়েছে মেক্সিকো, রাশিয়া ও ইরানে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা, যুক্তরাষ্ট্র তো আবারও করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে, তা আপনার কাছে জানতে চাই যে এখন সার্বিক অবস্থা কেমন আর কত মানুষ আসলে টিকার আওতায় আসতে পেরেছে? এখানে প্রতিদিন গড়ে 150,000 মানুষ, মানে 1,50,000 মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে এবং ধারণা করা হচ্ছে আগামী 2 সপ্তাহের মধ্যে এটি প্রতিদিন গড়ে 200,000-এ ছাড়িয়ে যাবে। মানে প্রায় প্রতিদিন গড়ে 2 লাখ মানুষ আক্রান্ত হবে এবং মৃত্যুর হারও কিন্তু বেড়েছে। প্রতিদিন গড়ে 1,000 করে মানুষ মারা যাচ্ছে। ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে মাত্র 53% মানুষ ভ্যাকসিন নিয়েছে। এখনো বাকি প্রায় অর্ধেক জনগোষ্ঠী ভ্যাকসিন নেয়নি। ভ্যাকসিন নিলে নতুন করে যারাই ভ্যাকসিন নিবে তাদেরকে $100 করে প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। তবুও অনেকেই এখনো ভ্যাকসিন নিতে রাজি নন। এদিকে ভ্যাকসিনের যেই ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন, এই 3টি ভ্যাকসিন পুরো আমেরিকা 50টি স্টেটেই দেওয়া হচ্ছে এবং বিনামূল্যে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও একটি বড় অংশ, অর্ধেক জনগোষ্ঠী ভ্যাকসিন নিতে চান না। মাত্র পরশুদিন 3 দিন আগে ফাইজারের ভ্যাকসিন FDA, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তারা পূর্ণাঙ্গ অনুমোদন দিয়েছে। ধারণা করা হচ্ছে এই পূর্ণাঙ্গ অনুমোদন পাওয়ার ফলে হয়তো অনেকে ভ্যাকসিনের উপর আস্থা পাবে। কিন্তু নানাভাবে চেষ্টা করেও একটি বড় অর্ধেক জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনা যাচ্ছে না। যারা এখন নতুন করে আক্রান্ত হচ্ছে তারা কিন্তু প্রত্যেকই শতভাগ ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখানে বলছেন যে শুধুমাত্র যেই 2 ডোজ ভ্যাকসিন এখন মানুষ নিচ্ছে তাতে হবে না, বরং এই সেপ্টেম্বরের 20 তারিখ থেকে মানুষকে একটি বুস্টার ডোজ নিতে হবে। মানে ফাইজার এবং মডার্না এরই মধ্যে জানিয়ে দিয়েছে যে তাদের ভ্যাকসিন যেহেতু 3-4 মাস হয়ে গেছে, তাই ভ্যাকসিনের যে কার্যকারিতা সেটি এর মধ্যে কমতে শুরু করেছে। আর যে কারণে আগামী সেপ্টেম্বর থেকে মানুষকে একটি বুস্টার শট নিতে হবে এবং প্রথম দিকে ঘোষণা করা হয়েছিল যাদের শারীরিক সমস্যা রয়েছে, জরুরি অবস্থা রয়েছে, শুধু তাদেরকে বুস্টার শট নিতে হবে। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনেক পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে বলছেন যে আসলে প্রত্যেকেই 3টি শট নিতে হবে। মানে যারা 2টি নিয়েছে তাদেরকে আরো একটি বুস্টার শট নিতে হবে। এখন যেই করোনা ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছে এদের মধ্যে 25% বলা হচ্ছে ব্রেক থ্রু কেসেস। যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে থেকে প্রায় 25% নতুন করে ভাইরাসে আক্রান্ত হচ্ছেন এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে যারা ব্রেক থ্রু কেস গুলোতে আক্রান্ত হচ্ছে, মানে ভ্যাকসিন নেওয়ার পরেও নতুন করে আক্রান্ত হচ্ছেন, তাদের মৃত্যুর ঝুঁকি কম এবং হাসপাতালে ভর্তির আশঙ্কাও কম। ভাইরাসটি তাদের জন্য অত বেশি ঝুঁকিপূর্ণ নয়। মৃত্যুর হার যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে
কম শতাংশ হারে যদি ধরেন সেটি কম। ফলে মানুষকে বলা হচ্ছে যে এই ভাইরাসটি থেকে রেহাই পেতে হলে আসলে সবাইকে ভ্যাকসিন নিতে হবে এবং ব্রেক থ্রু কেস যেমনটি অনেককে বিস্মিত করেছে, ভ্যাকসিন নেওয়ার পরেও আবার তারা আক্রান্ত হচ্ছে, এটি যেমন বিস্মিত হচ্ছে, ঠিক একইভাবে তারা বলছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে ভ্যাকসিন যারা নিচ্ছেন না তাদের মাধ্যমে আসলে ভাইরাসটি এখন দ্রুত সংক্রমিত হচ্ছে। যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের কাছ থেকে ভাইরাসটি সংক্রমণের হার কম, কিন্তু আগামী 2 সপ্তাহের মধ্যে ভাইরাসটির সংক্রমণ যেমন আরো বাড়বে, আমি আগেই বলেছি 200,000 হবে গড়ে প্রতিদিন, সেই সঙ্গে মৃত্যুর হারও বাড়তে পারে। এরই মধ্যে এখানকার সিডিসি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল তারা বলেছে যে যারা ভ্যাকসিন নিয়েছে তাদেরকেও কিন্তু মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। অনেক স্টেটেই মানুষ মাস্ক পরতে চায় না, এমনকি বিশেষ করে রিপাবলিকান গভর্নর যারা রয়েছেন তারা মাস্ক ম্যান্ডেট করতে যাচ্ছে না। আমি আজও নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় দেখেছি যে তারা মাস্কের বিরুদ্ধে এবং ভ্যাকসিন ম্যান্ডেট করার বিরুদ্ধে তারা বিক্ষোভ করছে, মিছিল করছে। এবং এরই মধ্যে নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি স্টেটে রেস্টুরেন্ট, জিম, বিনোদন কেন্দ্র এই সমস্ত জায়গায় কিন্তু প্রবেশ করতে হলে ভ্যাকসিন বাধ্যতামূলক ঘোষণা করেছে। যদিও বিভিন্ন প্রতিষ্ঠান এই ভ্যাকসিন বাধ্যতামূলক করার কারণে কোর্ট পর্যন্ত গেছে, মামলা করেছে, কিন্তু এখন পর্যন্ত এটি বেশ কয়েকটি জায়গায়, সব ক্ষেত্রে নয়, বাধ্যতামূলক রয়েছে। এখানকার স্বাস্থ্যকর্মী যারা রয়েছে, শিক্ষা সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন, শিক্ষক এবং স্কুলের স্টাফ, তাদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু এর বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ চলছে। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই, মানুষকে ভ্যাকসিন নিতেই হবে। এই সংক্রমণটিকে নিয়ন্ত্রণে রাখতে হলে ভ্যাকসিন নিতে হবে। তবে আরেকটি অল্টারনেটিভ থিওরি রয়েছে এখানে, সেটি হচ্ছে যে প্রত্যেক বছরই হয়তো ফ্লু শট যেমন নিতে হয় এখানে, ঠিক একই রকম ভাবে প্রত্যেক বছর হয়তো করোনার ভ্যাকসিন নিতে হতে পারে। ধন্যবাদ সুলতানা রহমান আপনাকে। দর্শক, করোনা পরিস্থিতির খবর জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতানা রহমান। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশে প্রথম টিস্যু কালচারের মাধ্যমে জারবেরা ফুলের চাষ উৎপাদন সম্ভব হয়েছে। জারবেরা ফুলের চারা উৎপাদন সফল হয়েছে। শুরু হয়েছে মাঠ পর্যায়ে সম্প্রসারণের কাজ। এরই মধ্যে কৃষকদের জারবেরা ফুলের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে জারবেরা ফুলের চাহিদা মেটাবে টিস্যু কালচার ল্যাবে উৎপাদিত এই ফুল। একই সঙ্গে কমবে আমদানি নির্ভরতা। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লাল, কমলা, গোলাপি আর হলুদ রঙের জারবেরা ফুলে ছেয়ে গেছে যশোরের টিস্যু কালচার ল্যাব। যেদিকে চোখ যায় কেবল রঙের ছড়াছড়ি। প্রকৃতি যেন রঙের খেলায় মেতে উঠেছে ল্যাবের আঙিনায়। কিন্তু দেশে এ ফুলের চারা উৎপাদিত হয় না। ভারত থেকে চড়া মূল্যে সংগ্রহ করতে হয় এসব চারা। যদিও এগুলোর মান নিয়ে আছে প্রশ্ন। এসব প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন যশোরের রামনগরে স্থাপন করেছে টিস্যু কালচার ল্যাবরেটরি, যেখানে প্রথমবারের মতো জারবেরা ফুলের টিস্যু কালচার চারা উৎপাদন সম্ভব হয়েছে। যাতে সফলভাবে আমরা চারা উৎপাদন করতে পেরেছি এবং কৃষকদের চারা প্রথমে আমরা প্রদর্শনী প্লটের মাধ্যমে দিই। টিস্যু কালচারের জারবেরা ফুলের চারা একদিকে যেমন রোগমুক্ত, সুস্থ সবল হয়, তেমনি এগুলো অন্য দেশ থেকে সংগৃহীত চারার চেয়ে কম মূল্যে সম্প্রসারণ করা সম্ভব। যে কালার বলবে সেই কালারই দেব। চারা নিয়ে আসতে 2 লাখ 3 লাখ টাকার মূল্যে সেটা অর্ধেক দামে পাচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানটির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ফুল চাষি ও সংশ্লিষ্টরা। যে মানের ফুল ইন্ডিয়াতে উৎপাদন হয়, ওই মানের ফুল যদি এখানে এর থেকে উৎপাদিত হয় তাহলে আমাদের কৃষকরা এটা ব্যবহার করতে পারবে। আগে যে চারা লাগাইতে হয়, আসলে ওই চারাটা লাগাইতে গিয়ে দেখা যাচ্ছে অনেক চারাগুলাই মিসিং হয়ে যেত। এখন যখন টিস্যু কালচারের মাধ্যমে হবে তখন কিন্তু এই জিনিসটা মিসিং হবে না। ইন্ডিয়ার থেকে যে আমাদের এই জারবেরা বা অনেক মূল্যবান ফুলের কমগুলি আনতে হয়, সেটা আর আনা লাগবে না। আমরা টিস্যু কালচারের মাধ্যমে এখানে তৈরি করতে পারলে এটা খুব কম দামে চাষিদের মধ্যে বিতরণ করতে পারবো। দেশে 50 লাখ জারবেরা ফুলের চারার চাহিদা রয়েছে, আর ফুলের বাজার রয়েছে প্রায় 1200 কোটি টাকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।
আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। চট্টগ্রামে বেহাল সড়কে নাভিশ্বাস নগরবাসীর। খানাখন্দ ও ভাঙাচোরা রাস্তা দিয়ে চলছে সব ধরনের পরিবহন, চরম ভোগান্তিতে যাত্রীরা। যানবাহন চালকদেরও পড়তে হচ্ছে বিপাকে। সিটি মেয়র বলছেন বৃষ্টি থামলেই শুরু হবে সড়ক সংস্কারের কাজ। আর নগর বিশ্লেষকরা বলছেন ভালো মানের সড়ক নির্মাণ না করলে টেকসই হবে না সড়ক। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরমুখী প্রায় সব সড়কের অবস্থা নাজুক। আগ্রাবাদ থেকে পতেঙ্গা সড়কের দুপাশেই হেলে দুলে চলছে পরিবহন, ঘটছে দুর্ঘটনা। 1 ঘন্টার পথ পাড়ি দিতেই সময় লাগছে 2 ঘন্টারও বেশি। শুধু এই সড়কটি নয়, নগরীর মাঝেরঘাট থেকে বারিক বিল্ডিং সড়ক এবং অক্সিজেন কোয়েস 4 লেন সড়কও এমন বেহাল দশা। মানুষ অনেক কষ্ট করে, এখানে বৃষ্টি পড়তে আরো অনেক মানুষ ভয়ে হয়ে দাঁড়ায়। 4টার জায়গা একটা হ্যাঙ্গার ভাঙে যায়, লোড গাড়ি গাড়িয়ে যায়। শীঘ্রই শুরু হবে সংস্কার কাজ বলছেন মেয়র। ম্যাকাডম দিয়ে এগুলো ভরাট করে চেষ্টা করতে গাড়ি চলাচল, এবং বর্ষা চলে গেলে আবার মেরামতের চিন্তা ভাবনা হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন টেকসই সড়ক নির্মাণ না হলে সড়ক নির্মাণের বরাদ্দের অর্থ যাবে পানিতে, আসবে না তেমন কোনো সুফল। রাস্তার জন্য যে নির্ধারিত কোড আছে সেই কোডগুলো মানা হচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রেই বিটুমিনের মান নিয়েও প্রশ্ন আছে। একই সাথে যারা এই কাজগুলো করছেন সেই কাজের দক্ষতা কিংবা জ্ঞান কোনোটাই তাদের নেই, যার ফলে রাস্তাগুলো হয়ে যাচ্ছে অনেকটা দায়সারা এবং অত্যন্ত নিম্নমানের। শুধু সড়ক সংস্কার নয়, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করাও জরুরি বলছেন বিশেষজ্ঞরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। পুকুর ও জলাশয় ভরাটের আইন লঙ্ঘন করে মাদারীপুরের শিবচরে সরকারি একটি পুকুর ভরাট করা হয়েছে। আর এসব করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ভবন নির্মাণের জন্য। এতে ক্ষুব্ধ নাগরিক সমাজ। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বেলাল রিজভির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন 2000 অনুযায়ী কোনো পুকুর, জলাশয়, নদী, খাল ভরাট করা বেআইনি। কিন্তু সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করে মাদারীপুরের শিবচরে ভরাট করা হচ্ছে এসব। আমরা যে হসপিটাল বিল্ডিং করবো, হসপিটাল বিল্ডিং এর যে অংশটা এর মধ্যে পড়েছে, ওখানে পাইপ ড্রাইভ করার স্বার্থে ওখানে ওই অংশটাকে ভরাট করেছে। তড়িঘড়ি করে 4টি ড্রেজার মেশিন দিয়ে দ্রুত সময়ের মধ্যে পুকুরটি ভরাট করার প্রক্রিয়া সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এ বিষয়ে দায়সারা উত্তর দিলেন এই কর্মকর্তা। সব দায়িত্ব তো আমি পালন করি না এখানে। আমি কিন্তু বলছি আপনাকে যে আমাকে একটা বিল্ডিং তৈরি করে দিবে, সেই বিল্ডিংয়ে আমি স্বাস্থ্যসেবা কার্যক্রম চালাবো। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিভাবে তৈরি করে দিবে সেটা তারা বলতে পারে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আরও খালি জায়গা ছিল, পুকুর ভরাট না করেও ভবনটি অন্যত্র করা যেত। আমরা অনুরোধ করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি দৃষ্টিগোচরীভূত করে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পুকুর ভরাট বন্ধ করে অন্যত্র তাদের এই ভবন নির্মাণের জায়গা স্থানান্তর করা। বিষয়টি জানা নেই এমন দাবি করে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী অফিসারকে ফোন দিয়েছিলাম বিষয়টা, ও জানে না বিষয়টা যে পুকুরটা ভরাট হয়ে গেছে, এটা জানে না। তো আমি সিভিল সার্জন মহোদয়কে আমি ফোন করব, জানবো যে আসলে কীভাবে কী উদ্দেশ্যে পুকুরটা ভরাট হয়েছে। তার পরবর্তী সময়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। নতুন এই ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 23 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও আন্তর্জাতিক। মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে আলজেরিয়া। প্রতিবেশী দেশটির বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মঙ্গলবার আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামদানে লামামরা কূটনৈতিক সম্পর্ক ছিন্নের এ ঘোষণা দেন। অভিযোগ করেন আলজেরিয়ার সম্প্রতি প্রাণঘাতী দাবানলের জন্য যে গোষ্ঠী দায়ী তাদের সমর্থন দিচ্ছে মরক্কো। মরক্কো কখনো আলজেরিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ রাখেনি বলে দাবি করেন তিনি। তবে আলজেরিয়ার এসব অভিযোগের এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি মরক্কো। গেল কয়েক দশক ধরে পশ্চিম সাহারা নিয়ে মরক্কো আলজেরিয়ার সম্পর্কে তিক্ততা বিরাজ করছে। খেলার খবর।
বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে মঙ্গলবার দুপুরে ঢাকায় নেমেছে কিউইরা। 3 দিনের হোটেল কোয়ারেন্টাইন শেষে 27 আগস্ট মাঠের অনুশীলনে নামবে সফরকারীরা। এদিকে ঢাকায় আসার 2 দিন করোনা পজিটিভ হয়েছেন ফিন অ্যালেন এখন টিম হোটেলে আইসোলেশনে আছেন এবং তার মাঝারি কিছু উপসর্গ আছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের পর এবার টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপরা মঙ্গলবার দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। 100 বল টুর্নামেন্ট খেলে গেল শুক্রবার আগেভাগেই ঢাকায় এসেছেন 2 কিউই ক্রিকেটার কলিন ডি গ্র্যানহোম ও ফিন অ্যালেন। এবার এলেন দলের অন্যান্য সদস্যরা, যেখানে 13 জন ক্রিকেটার ও 8 জন স্টাফ রয়েছেন। 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20 আগামী 1 সেপ্টেম্বর। ফ্লাড লাইটের আলোয় সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলায়। ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। এর আগে 2 ক্রিকেটারের সঙ্গে ঢাকায় এসেছেন 3 স্টাফ, যাদের মধ্যে সিকিউরিটি অফিসার সহ আছেন একজন চিকিৎসক ও একজন কোভিড প্রোটোকল অবজারভার। মঙ্গলবার ঢাকায় নেমে কিউই ক্রিকেটাররা বিমানবন্দর থেকে চলে গেছেন সরাসরি হোটেলে। সেখানে 3 দিনের কোয়ারেন্টাইন শেষে 27 আগস্ট থেকে ব্যাট বলের অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা। অজিদের বিপক্ষে সিরিজে কঠোর জৈব সুরক্ষা বলয় ধরে রাখায় প্রশংসিত বিসিবি। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে তার ধারাবাহিকতা রাখতে পারাও বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ।